দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলা অ্যাপোলো ইম্পেরিয়াল ডক্টরস স্টেশন অনুষ্ঠানতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর জাভেদ মেহেদি হোসেন, স্পেশালিস্ট ইন্টারনাল মেডিসিন, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। আজকের এই বিষয়টা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে কারণ বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে বাংলাদেশে, এবং বরাবরের মতো এবারেও আমরা ডেঙ্গু জ্বরের একটা পদধ্বনি শুনতে পাচ্ছি। ডেঙ্গু আসলে এটা কী ধরনের রোগ? ডেঙ্গু আসলে একটা ভাইরাস জনিত রোগ, এবং এটা মশাবাহিত ভাইরাস জনিত রোগ। অর্থাৎ মশা যদি আমাকে দংশন করে তাহলেই ওই মশার শরীরের ভাইরাস আমার শরীরে ঢুকে যাবে। কোন ধরনের মশাতে এই ধরনের? এডিস মশা দিয়ে হয়। এডিস মশা দিয়ে হয়। এডিস মশা আমরা কিভাবে চিনতে পারবো? এডিস মশা চেনার উপায় হচ্ছে এডিস মশার গায়ে কিন্তু বাঘের মতো ডোরা কাটা দাগ থাকবে। আচ্ছা, মানে একটু লম্বাটে হবে, একটু দেখতে সাদা কাটা ডোরা কাটা থাকবে। সাদা কালো ডোরা কাটা থাকবে। এটা দিয়ে আমরা এই মশাটা সাধারণত কোন সময় আমাদের দংশন করে? আসলে আগে আমাদের যে ছিল যে ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলা কামড়ায়, বাট গত বছরের গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে ডেঙ্গু কিন্তু আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। এখন কিন্তু এডিস মশা দিনে এবং রাতে সমানভাবে দংশন করে বলেই প্রমাণ পাওয়া গিয়েছে। মানে এখন আর দিন রাতের কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখন আর ভেদাভেদ নেই। তাহলে এখন আমাকে সবসময় মশার থেকে দূরে থাকতে হবে। এখন আপনিও আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে এই কয়েকদিন হলো আমাদের বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এবং ডেঙ্গুর ঝুঁকি বেড়ে গেছে। বর্ষা মৌসুমে কেন ডেঙ্গুর ঝুঁকিটা বাড়ে? সাধারণত থেমে থেমে বৃষ্টি হওয়ার পরে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত পট থাকে বা বোতল থাকে, গাছের বাকল থাকে, ওগুলোর মধ্যে পানিগুলো জমে যায় এবং ওই জমানো পানিতেই কিন্তু আমাদের এই এডিস মশা ডিম পাড়ে। এডিস মশা কিন্তু প্রবাহিত পানিতে ডিম পাড়তে পারে, অর্থাৎ ড্রেনের যে পানি বয়ে চলে যাচ্ছে বয়ে চলে যাওয়া পানিতে কিন্তু এডিস মশা ডিম পাড়তে পারে না। এডিস সাধারণত ডিম পাড়ে জমানো পানিতে। আচ্ছা, তাহলে বর্ষাকালে তো আমাদের সেজন্য যেহেতু বর্ষার পরে বৃষ্টিপাত হচ্ছে, পানিগুলো জমে যাচ্ছে আমাদের, সেখানেই কিন্তু এডিস মশা বংশবৃদ্ধি করছে এবং বিস্তারটা বেড়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে মশার ডিম থেকে বাচ্চা হতে কয়দিন সময় লাগতে পারে? সাধারণত 3 থেকে 4 দিন সময় লাগে। আচ্ছা, তাহলে আমাকে তো বৃষ্টি পানি যদি জমে আমাকে তাহলে খুব তাড়াতাড়ি, আমরা বলি যে 2 দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না, যাতে ওইখান থেকে লার্ভা তৈরি হতে না পারে ডিম পাড়ার পর। এই ডেঙ্গু রোগটি এটা কি পৃথিবীর কোনো প্রাচীন একটা রোগ নাকি সমসাময়িক কালের রোগ? ডেঙ্গু আসলে একটি প্রাচীন একটি রোগ। আমরা যদি বাংলাদেশের কথায় চিন্তা করি, 60-এর দশকে কিন্তু আমাদের দেশে প্রথম ডেঙ্গু রোগটা ধরা পড়ে, যদিও তখন তার নাম ছিল কিন্তু ঢাকা ফিভার। আচ্ছা, এবং পরবর্তীতে আমরা যখন বিজ্ঞান যখন আরো বেশি আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি, তখন আমরা এটার নাম দিয়েছি ডেঙ্গু। এবং পৃথিবীতে ডেঙ্গু 40-এর দশকে প্রথম ধরা পড়েছে বলেই এখনো পর্যন্ত। বাংলাদেশও তো এটা তাহলে অনেক বছর হয়ে গেছে। জি, 60-এর দশকে প্রথম ধরা পড়েছে। তাহলে 80 বছর না 60 বছরের উপরের রোগ এটা। জি, অনেক পুরাতন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বলি বা আমাদের ডাক্তারদের অনেকে, আমরা কিন্তু প্রথম ডেঙ্গু সম্পর্কে আইডিয়া পেয়েছি 2000 সালে, যখন কিনা হঠাৎ করে আমরা দেখছি যে ডেঙ্গুর কিছু প্রাদুর্ভাব দেখা গিয়েছে, অনেকগুলো রোগী কিন্তু প্রথম মারা গিয়েছে ওই বছর। ডেঙ্গু জ্বরের কোনো ধরন আছে, মানে কোনো প্রকারভেদ আছে? জি, বেশ কিছু প্রকারভেদ আসলে আছে, যেটা শুধুমাত্র ডেঙ্গু। একটা হচ্ছে শুধু ডেঙ্গু জ্বর হবে, ডেঙ্গু ফিভার বলি আমরা ওটাকে। আরেকটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, তার মানে হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় পানি চলে আসবে। আরেকটা হচ্ছে ডেঙ্গু এবং রোগীর ব্লাড প্রেশার কমে গিয়েছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়েছে, সেটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলে থাকি। এই বর্ষা মৌসুমে বাংলাদেশের যে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার কারণে যে অধিক বৃষ্টিপাত বা আর্দ্রতা, এর কারণে তো আরও অন্যান্য ধরনের জ্বরও হয়। ইনফ্লুয়েঞ্জা জাতীয় জ্বর হয়, বা এই সময় মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে, বা দূষিত খাবার বা পানি থেকে টাইফয়েডও হতে পারে। আমি ডেঙ্গুকে এদের থেকে আলাদা করব কিভাবে? আপনি একেবারেই যে নিশ্চিত হতে পারবেন যেটা ডেঙ্গি, তারপর সেটার জন্য আসলে কিছু পরীক্ষা করতে হবে। পরীক্ষা তো করবেন আপনার চিকিৎসকেরা, কিন্তু বাসায় যারা আছেন রোগী বা তার স্বজনেরা, তারা সন্দেহ করবেন কিছু কিভাবে? উপসর্গ দেখি কিন্তু আমরা সন্দেহ করতে পারবো যে ওনার ডেঙ্গুই হয়েছে। যেমন যেটা আপনাকে বললাম যে প্রথম বৃষ্টির পরপরই যদি কোনো রোগী জ্বর নিয়ে আসে আমাদের কাছে 4-5 দিন পর, আমরা ধরে নিব যে এটা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি। 2 নম্বর হচ্ছে ডেঙ্গু রোগের জ্বর হঠাৎ করে আসবে, প্রচন্ড রকমের জ্বর আসবে সাধারণত, সাথে রোগীর মাথা ব্যথা হবে, গায়ে ব্যথা হবে,
পিঠে ব্যথা হবে এবং চোখের পেছনে ব্যথা হবে। আচ্ছা, সেজন্য একটা সময় ডেঙ্গুকে কিন্তু ব্রেক বোন ফিভার বলা হতো, যে এত বেশি ব্যথা হয় যে রোগীর মনে হচ্ছে হাড় ভেঙে গেলে যেরকম ব্যথা হয় এরকম প্রচন্ড গায়ে ব্যথা হবে রোগীর, এবং যখন জ্বর আসবে এই ব্যথাগুলো আরো অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এখানে তাহলে মূল উপসর্গ হচ্ছে জ্বরের সঙ্গে ব্যথা, এবং চোখে ব্যথা, মাথা ব্যথা, পিঠে ব্যথা, এগুলো হচ্ছে সবচেয়ে কমন। যদি আমার জ্বরের সঙ্গে কাশি থাকে তাহলে কি ডেঙ্গুর সম্ভাবনা কম? একেবারেই যে উড়িয়ে দেওয়া যাবে তা না, বাট সম্ভাবনা একটু কমে যায়। জি, ডেঙ্গুর কয়েকটা প্রকারভেদ বলে, একটা শুধু ডেঙ্গু ফিভার বললেন, একটা বললেন ডেঙ্গু হেমোরেজিক ফিভার, আবার একটা বললেন ডেঙ্গু শক সিন্ড্রোম বললেন বোধহয়। এইগুলো বলতে আসলে কি বুঝি, যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন। শুধু ডেঙ্গু ফিভার বলতে আমরা বুঝি যে একটা পেশেন্ট আসছে যার জ্বর আছে এবং ডেঙ্গুর যে লক্ষণ উপসর্গগুলো বলছে ওগুলো আছে, আমরা টেস্ট করেছি, ওনার ডেঙ্গু পজিটিভ এসেছে, সেটা হচ্ছে আমরা ডেঙ্গু ফিভার হিসাবেই ওনাকে আখ্যায়িত করব। এছাড়াও যদি আমরা দেখছি কোনো পেশেন্টের ডেঙ্গু জ্বরের এই উপসর্গগুলোর সাথে ডেঙ্গু পজিটিভও আছে এবং সাথে ওনার পেটে পানি চলে আসছে অথবা ওনার ফুসফুসে পানি চলে আসার প্রমাণ আমরা পরীক্ষা করে দেখেছি অথবা আমরাও পেয়েছি, অথবা ওনার প্লেটলেট 1 লক্ষর নিচে নেমে গিয়েছে, তাহলে সেটা আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হিসাবে ওনাকে আখ্যায়িত করব। এবং ডেঙ্গু শক সিন্ড্রোম যেটা বলেছি তার মানে হচ্ছে রোগীর কিন্তু ব্লাড প্রেশার খুবই কমে গিয়েছে, পাওয়া যাচ্ছে না, অথবা খুবই অল্প আছে, এবং এর সাথে রোগীর লিভার, কিডনি এগুলো অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে। ডেঙ্গু রোগী সন্দেহ করলেন, চিকিৎসকের কাছে সে রোগী বা রোগীর স্বজনেরা নিয়ে আসলেন, এটা পরীক্ষা কি ধরনের পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি এটা ডেঙ্গি? জি, আমরা প্রথমে একটা সিবিসি টেস্ট বলে থাকি, মানে রক্ত উপাদান কতটুকু আছে, হিমোগ্লোবিন কতটুকু আছে, প্লেটলেট কতটুকু আছে, এবং হিমাটোক্রিট একটা প্যারামিটার আছে, সেটা কতটুকু আছে আমরা দেখি। এছাড়াও জ্বরের কততম দিন আছে জ্বরের রোগী আসছেন আমাদের কাছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিছু অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট করে থাকি। এই একটা ভালো আপনি প্রসঙ্গ তুলে নিয়ে আসলেন, অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট। আমরা অ্যান্টিজেন টেস্ট যেটা, সেটা কতদিনের মধ্যে করব এবং সেই পরীক্ষাটার নাম কি? রোগী যদি আমাদের কাছে জ্বরের 5ম দিনের মধ্যে আসেন তাহলে আমরা শুধুমাত্র পেশেন্টের অ্যান্টিজেন টেস্ট এবং সিবিসি টেস্ট করে ডেঙ্গুর। অ্যান্টিজেন টেস্টের কোনো নাম আছে? জি, এটা হচ্ছে আমরা বলি নন স্ট্রাকচারাল প্রোটিন 1, মানে NS1 সংক্ষেপে বলা হয়, NS1 ফর ডেঙ্গু লিখলে আমরা সেটা রোগীরা সেটা করে নিয়ে আসি। আর অ্যান্টিবডি টেস্টটা কখন করব? অ্যান্টিবডি টেস্ট সাধারণত আপনার শরীরে ডেঙ্গু ঢোকার পরে আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য 5 থেকে 7 দিন সময় লাগে। তো সেজন্য আমরা 7 দিন পরে আসলে আমরা ইউজুয়ালি অ্যান্টিবডি টেস্টটা করি। কিন্তু রোগী যদি 5 দিনের পর আসে তখন কিন্তু আমাদের আসলে NS1 এবং অ্যান্টিবডিটা দুটোই কিন্তু করতে হয়, কারণ তখন রোগী কিন্তু ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে পড়ে গিয়েছে। যদি 5ম 6ষ্ঠ দিন হয়, কিন্তু যদি 7 দিন পরে আসলে পরে আমরা শুধু অ্যান্টিবডি না। আপনাকে এই প্রশ্নটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় দেখি ডেঙ্গির যখন সময় চলে, অর্থাৎ এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে জ্বরের রোগী হলেই তারা এখন জেনে গেছে তার ডেঙ্গির পরীক্ষাটা করে ফেলে, এবং প্রায় সময় দেখা যায় একদিন জ্বরে তারা অ্যান্টিবডি টেস্ট করে নিয়ে আসছেন, এটা আমরাও কিন্তু IgM IgG টেস্ট করছেন।
তাহলে একটা ভুল হয়ে যাবে। তখন আমাদের ইন্টারপ্রিট করতে কষ্ট হয়ে যায় অনেক সময়। আমরা যদি জ্বরের প্রকৃত হিস্ট্রিটা না নিই যে আসলে এক্স্যাক্টলি কতদিন দেখে আমরা বললাম যে এটা ডেঙ্গু নেই, অথবা আমরা কাউকে জানালাম যে একজন ফার্মেসিওয়ালার কাছে গেল, সে বললো যে আপনার তো ডেঙ্গু হয়নি, তখন সে কিন্তু দেখা যাবে সে ভুল পরীক্ষা করে সেখানে দেখা গেছে নেগেটিভ, কিন্তু সেটা প্রকৃতপক্ষে নেগেটিভ ছিল না আসলে। এরকম আমরা অর্থাৎ উপযুক্ত সময়ের উপযুক্ত পরীক্ষাটা এখানে জরুরি। একেবারেই আমি 7 দিন পরে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করলে নেগেটিভ হলে সেটাও কিন্তু ভ্যালু নেই। তাহলে এই যে ডেঙ্গু জ্বরের কথা বললেন বা উপসর্গ যেগুলো বললেন, ডেঙ্গু জ্বরের প্রতিক্রিয়া আমার শরীরে কি কি হতে পারে বা ঝুঁকি কি কি তৈরি হতে পারে আমার অঙ্গ প্রত্যঙ্গে? প্রথমত হচ্ছে যে কিছু কিছু মানুষ থাকবে যাদের আসলে শুধুমাত্র জ্বরই হবে, গায়ে ব্যথা মাথা ব্যথা থাকবে, হয়তো প্যারাসিটামল এবং তরল খাওয়ার খেয়ে কিন্তু রোগী একেবারেই ভালো হয়ে যাবে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই ডেঙ্গু কিন্তু আক্রান্ত করতে পারে না। যেমন আমরা পাই যে ডেঙ্গু রোগীর ব্রেন ইনফেকশন হয়ে গিয়েছে, ডেঙ্গু রোগীর হার্টের সমস্যা হয়েছে, মায়োকার্ডাইটিস বলি আমরা জিনিসটাকে, ডেঙ্গু রোগীর ফুসফুসের বাইরে পানি চলে আসে, ডেঙ্গু রোগীর নিউমোনিয়া হতে পারে, ডেঙ্গু রোগীর পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, ডেঙ্গু রোগীর যকৃতে ইনফেকশন হতে পারে, ডেঙ্গু রোগীর প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। ইভেন ডেঙ্গু রোগীর কিন্তু দোনো পা একটা সময় গিয়ে প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে, যখন কিনা ডেঙ্গুটা ওনার বড় আমাদের যেই মেরুদণ্ডের পিছনে যে বড় একটা আমাদের রোগ আছে সেখানে যদি আক্রান্ত হয় ডেঙ্গু। আচ্ছা। এখন এই ডেঙ্গু জ্বরটা যদি একবার হয়, এটা তো ভাইরাস, আপনি প্রথমে বললেন, এই জ্বরটার স্থায়িত্বকাল কতদিন হতে পারে? যদি রোগীর কোনো কমপ্লিকেশন মানে হচ্ছে যদি কোনো রোগীর জটিলতা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত কিন্তু 7ম দিন পর থেকে পেশেন্ট একেবারেই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানে আরেকটা বিষয়, ধরা যাক কারো জ্বর এসেছিল এবং সেটা ডেঙ্গি, জ্বর ভালো হয়ে মানে আজকে উনি 4 দিন বা 5 দিন জ্বরে ভোগার পরে আজকে তার প্রথম দিন জ্বর পড়ে যাওয়ার, তাহলে এই সময় কি তিনি ঝুঁকিমুক্ত হয়ে গেলেন নাকি এখন অন্য কোনো ঝুঁকির সুযোগ বেড়ে গেল? আসলে এটা হচ্ছে যে মানে আমাদের সবার জন্যই একটা প্রযোজ্য, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি, যে যেদিন থেকে আসলে রোগীর জ্বর পড়ে যায় সেদিন থেকে কিন্তু রোগীর ঝুঁকিটা শুরু হয়ে যায়। আচ্ছা, মানে এখানে জ্বর ভালো হয়ে যাওয়া মানে ভালো হয়ে যাওয়া মানে কিন্তু রোগীর ঝুঁকিতে আছেন, কারণ যে কথাটা বললাম যে প্লাজমা লিকেজ হয়, পানি চলে আসে শরীরের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু যখন রোগীর জ্বর থাকবে না তখনই শুরু হবে। আচ্ছা, জ্বর থাকবে ততদিন কিন্তু প্লাজমা লিকেজ হয় না সাধারণত। আচ্ছা, এবং এই ঝুঁকিটা কতদিন পর্যন্ত থাকতে পারে বা কতক্ষণ থাকতে পারে? আমরা হচ্ছে যে ম্যাক্স সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এটা স্থায়িত্বকাল। 48 ঘন্টার মধ্যে যদি কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু রোগী আস্তে আস্তে সম্পূর্ণ ভালো। তাহলে তার অন্য কোনো জটিলতা নাই, জ্বর পড়ে গেছে এবং সে পরবর্তী 48 ঘন্টার ঝুঁকিতে আছে তার প্লাজমা লিকেজ হওয়ার বা কোথাও পানি জমে যাওয়ার। এই সময়ে রোগীর কি কি করণীয়? প্রথমত রোগীর যদি আর কোনো জটিলতা নাই, তাহলে এই সময় রোগী প্রচুর তরল খাবার খাবে, তাপমাত্রা ভেবে রাখবে, খেয়াল রাখবে রোগীর পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হচ্ছে কিনা। মানে পর্যাপ্ত প্রস্রাব এটা কি জিনিস নির্দেশ করে কোন বিষয়? কারণ হচ্ছে যে রোগীর যখন প্লাজমা লিকেজ হবে, যখন শরীরে বিভিন্ন জায়গায় পানি চলে আসবে, তখন কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশারটা কমে যাবে। তো রোগী সেটা বুঝতে পারবে দুভাবে, একটা হচ্ছে ওনার খুব দুর্বল লাগবে, বসা থেকে উঠলে মাথা চক্কর দিবে, আর আরেকটা হচ্ছে যেটা বললাম যে প্রস্রাবের পরিমাণ কমে যাবে। আমরা বলি কমপক্ষে 4 ঘন্টা পর পর যদি একবার প্রস্রাব হয় তার মানে এই রোগীর ব্লাড প্রেশার যতটুকু আছে ওনার জন্য সেটা যথেষ্ট। এইখানে এই যে ডেঙ্গুর যে ঝুঁকিগুলোর কথা বললেন, যেটা হার্ট, তারপরে ফুসফুস, তারপরে বিভিন্ন ধরনের যে অন্যান্য এমনকি ব্রেন, সব জায়গাতেই এটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে, আক্রান্ত করতে পারে। এই ঝুঁকিগুলোতে কোন শ্রেণীর মানুষেরা বা রোগীরা বেশি ঝুঁকিতে পড়তে আছেন? জি, আমাদের কিছু রোগীদেরকে আমরা ক্যাটাগরি মানে ভাগ করি, যেখানে আমরা দেখি যে যারা প্রেগনেন্ট, গর্ভবতী মায়েরা, যাদের বয়স খুব অল্প, 1 বছরের নিচে বয়স, এবং যারা খুব বেশি বয়স্ক 65 বছরের উপরে যারা আছেন ওনারা, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে, যাদের দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ আছে, যাদের কিডনি সমস্যা আছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করা আছে, তারা হচ্ছে আমাদের জন্য কিন্তু একেবারেই রিস্ক গ্রুপ। এই গ্রুপের রোগীদের কিন্তু ডেঙ্গু হলে অবশ্যই হাসপাতালে বা হাসপাতালের নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। আপনি যে ডেঙ্গুর বিভিন্ন ধরনের ক্যাটাগরি বললেন আমাদের, আপনি হাসপাতালে যোগাযোগ করার কথাও বললেন, তাহলে এখন আমি যদি এই দুইটা মিলিয়ে আপনাকে জিজ্ঞেস করি, একজন রোগীর ডেঙ্গি আক্রান্ত হওয়ার পরে উনি কখন ওনাকে বুঝতে পারে তার এখন হাসপাতালে যাওয়া উচিত?
জি, প্রথম হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে কোনো লক্ষণ উপসর্গ না থাকলেও আপনাকে হাসপাতালে যেতে হবে। মানে এটা যারা আমাদের ঝুঁকিপূর্ণ গ্রুপ যারা ওনারা ঝুঁকিপূর্ণ, ওনারা অবশ্যই হাসপাতালে যাবে। এর বাইরে হচ্ছে যে আমরা কিছু ওয়ার্নিং সাইন বলে থাকি, মানে পেশেন্টের জন্য কিছু বিপদ সংকেত, এগুলো সেগুলো যদি থাকে তাহলেও কিন্তু পেশেন্টকে অতি দ্রুত হাসপাতালে চলে যেতে হবে। কোন কোন ধরনের বিপদ লক্ষণ? একটা বিপদ লক্ষণ যেটা আমি বলেছি, প্রচন্ড দুর্বলতা। আরটা হচ্ছে রোগীর জ্বর কমে গিয়েছে কিন্তু রোগী এখন ভালো লাগছে না রোগীর কাছে, যে কোনো কিছু খারাপ লাগতে পারে সেটা। আরটা হচ্ছে রোগী বারবার বমি হচ্ছে এবং প্রচন্ড বমি হচ্ছে, রোগী মুখে কিছু খেতে পারছে না। রোগীর যে কোনো জায়গা থেকে রক্ত যাচ্ছে, শরীরের যে কোনো জায়গা থেকে, সেটা চামড়ার নিচে হোক, দাঁতের মাড়ি দিয়ে হোক, প্রস্রাবের সাথে পায়খানার সাথে রক্ত যাক বা কালো পায়খানা হোক, যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হলেও রোগীকে অবশ্যই হাসপাতালে আসতে হবে। এছাড়াও আমরা আরও কিছু জিনিস করে থাকি, যেমন ডাক্তার কাছে গেলে আমরা দেখি যে রোগীর ফুসফুসে পানি চলে আসছে, পেটে পানি চলে আসছে, তাহলে রোগীকে হাসপাতালে যেতে হবে। আমরা রোগীর লিভারটা দেখি, যকৃতটা দেখি, সেটা যদি 2 সেন্টিমিটারের বেশি বড় হয়ে যায়, সেটাও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা রোগের জন্য ওয়ার্নিং সাইন বলি আমরা। এই হাসপাতালে যাওয়া, হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে। মোটামুটি এই লক্ষণগুলো থাকলে জি। আর তার যদি আপনি যে ক্যাটাগরি যে মানুষগুলোর কথা বললেন, তারা যদি হন তাহলে হলে অবশ্যই যাবে, হাসপাতালে যেতে হবে। সাথে এই ওয়ার্নিং সাইনগুলো থাকলেও যাবে। এই আপনি যে ওয়ার্নিং সাইন বা বিপদের যে লক্ষণগুলোর কথা বললেন, আপনি তার মধ্যে বললেন যে শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয়। তা ডেঙ্গু জ্বরের রক্তক্ষরণটা কেন হয়? ডেঙ্গু জ্বরে প্রথম যেটা হয় সেটা হচ্ছে রোগীদের কিন্তু প্লেটলেট, একটা রক্তকণিকা আছে অনুচক্রিকা, ওটা কমে যাওয়ার কারণেই রক্তক্ষরণ হয়। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, যেমন ডেঙ্গুতে আমাদের রক্তগুলো পাতলা হয়ে যায়। ডেঙ্গুতে আমাদের বডির যে সাইটোকাইন রিলিজ হয় ডেঙ্গু জ্বরের জন্য, সেগুলো হচ্ছে যে আমাদের যে রক্ত জমা বাঁধার যে প্রক্রিয়া সেটাকে বন্ধ করে দেয়। এছাড়াও আরও বেশ কিছু আছে, এটা আসলে মেডিকেলের ভাষায় আমরা বলতে পারবো, বাট সাধারণ রোগীদের জন্য আসলে একটু বলাটা একটু মুশকিল। তাহলে এখন যদি আপনাকে আবার ওই আগের প্রশ্নে ফিরে যাই, এই রক্তক্ষরণের আশঙ্কাটা কখন বেশি, জ্বর থাকা অবস্থায় নাকি জ্বর চলে যাওয়ার পরে? জ্বর সবসময় আশঙ্কা, ডেঙ্গুর খারাপ হওয়ার আশঙ্কা কিন্তু জ্বর যখন মানে রক্তক্ষরণের ঝুঁকিও জ্বর থেমে যাওয়ার পরে। জি জি। তাহলে এখন জ্বরের প্রথম দিন বা দ্বিতীয় দিনেই রোগী যখন, আপনি যে সিবিসি করার কথা বলেন, সিবিসিতে দেখা গেল তার প্লাটেলেট কাউন্ট কম, তাহলে তার প্লাটেলেট কাউন্ট কমে যাচ্ছে, তখনই কি তাকে রক্ত প্রদান করা শুরু করতে হবে, প্লাটেলেট দেওয়া, বা আমরা এখন যেটা করি প্লাটেলেট থেরাপি, যেটা আমরা কি প্লাটেলেট কমতে দেখলেই দেওয়া শুরু করব? জি না, যদি কোনো পেশেন্টের আসলে কোনো রক্তক্ষরণ না হয় কোনো জায়গা থেকে, তাহলে প্লেটলেট কাউন্ট যত কমই হোক, ওনাকে কোনো ব্লাড বা প্লেটলেট কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা সাধারণত, কারণ রোগীরা তো যেহেতু এখন তারাও বিভিন্ন মিডিয়ার কারণে হোক বা বিভিন্ন প্রচারণার কারণে তারাও কিন্তু এখন জেনে গেছেন যে ডেঙ্গুতে প্লাটেলেট কাউন্ট কমে যায়, এবং তাদের মধ্যে কিন্তু এটা একটা খুব যে দুশ্চিন্তার বিষয় দাঁড়ায় যে ডাক্তার সাহেব গতকাল দেখছিলাম আমার 1,40,000, আজকে দেখছি 80,000-এ নেমে গেছে, আবার পরের দিন এসে বলছে আমার এখন প্লাটেলেট 60,000। তাহলে এই ক্ষেত্রে আমাদের রোগীদের জন্য আপনার কি বার্তা? রোগীদের জন্য বার্তা হচ্ছে, আপনারা প্লেটলেট কাউন্ট যতই কমুক, আপনারা কখনোই প্লেটলেট বা ব্লাড দেওয়ার চেষ্টা করবেন না। রোগীর যদি কোনো ধরনের ব্লিডিং না হয়, কোনো জায়গা থেকে রক্তক্ষরণ না হয়, তাহলে এই রোগীর রক্ত বা রক্ত উপাদান কোনোটাই কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমাদের দায়িত্ব, ডাক্তারদের দায়িত্ব রোগীর লোককে জিনিসগুলো বোঝানো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাচ্ছি যে ধরুন কোনো রক্তপাতের কোনো উপসর্গ তার নাই, শরীরে কোনো জায়গায় দাঁতের মাড়ি থেকে হোক বা চামড়া থেকে হোক বা পায়খানা প্রস্রাব কিছুর সঙ্গে রক্ত বের হচ্ছে না, কিন্তু প্লাটেলেট কমছে, আপনারা এই কমাটা কত পর্যন্ত এই করতে অপেক্ষা করতে? আমরা কোনোটাই আসলে এরকম নির্দিষ্ট কোনো আমাদের সীমারেখা নেই আসলে। ধরা যাক 10,000-এ নেমে গেল প্লাটেলেট, তাহলে তারপরেও যদি ব্লিডিং না হয়, রোগীকে আমরা ক্লোজ মনিটরিং এ রাখবো। এটাই মানে ক্লোজ মনিটরিং রাখতে হবে, যে কারণ আমরা জানি যে 10,000-এর নিচে আসলে কিন্তু যে কোনো সময় যে কোনো রোগীর ব্লিডিং হতে পারে, কিন্তু সৌভাগ্যবশত ডেঙ্গু রোগীদের আমরা দেখি যে 5,000, 8,000 আছে, কিন্তু রক্তক্ষরণ হয় না, রক্তক্ষরণ হয় না। এই প্রশ্নটা জিজ্ঞেস করার এটাই ছিল যে আমার উদ্দেশ্য, যে আমার দর্শকরা আশ্বস্ত হন যে প্লাটেলেট কমতে দেখলেই আপনারা উদ্গ্রীব হয়ে ভুলভাল চিকিৎসা করবেন না, অপ্রয়োজনে রক্ত দেবেন না, কারণ অপ্রয়োজনে রক্ত শরীরের ক্ষতিকর। এই বার্তাটা দেওয়ার জন্য আপনার কাছে আমি এই তথ্যটা জেনে নিলাম, যাতে আমরা আমাদের যারা আজকে দেখছেন অনুষ্ঠানটা, তারা যেন আশ্বস্ত হতে পারেন যে প্লাটেলেট আমাকে সতর্ক থাকতে হবে, কিন্তু উদ্গ্রীব হয়ে ছুটাছুটি করতে হবে না। কারণ ডেঙ্গুতে আপনি যে অলরেডি প্রশ্ন করেছেন, যে ডেঙ্গুতে প্লেটলেট কমা ছাড়াও আরও কিন্তু 10 থেকে 12টা কারণ আছে যার কারণে ব্লিডিং হয়। তা আপনি একটা কারেকশন করলে কিন্তু ব্লিডিং বন্ধ হবে না। আচ্ছা, এখন ডেঙ্গু
যে ভাইরাসের কথা বললেন সেটা তো বেশ কয়েকটা ধরন আছে। ধরেন আমার প্রথম বছর কোনো একটা ধরন দিয়ে ডেঙ্গু হয়ে গেল, আমি কি পুনরায় আবারও কি ডেঙ্গুতে আমি আক্রান্ত হতে পারি? জি, আপনার কিন্তু পুনরায় আবারও যে কোনো সময় অন্য যে কোনো একটা ডেঙ্গু ভাইরাসের স্ট্রেন দিয়ে ডেঙ্গু আপনার হতে পারে। তাহলে একজন মানুষের জীবনে মোট কতবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা? এটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। আপনি যদি আমাদের বাংলাদেশের ডেঙ্গু ট্রেন্ডটা দেখেন তাহলে দেখবেন যে 2000 সালে প্রথম আমাদের দেশে ডেঙ্গু এসেছে। 2 সালেও আমরা বেশ কিছু ডেঙ্গুর প্রকোপ খেয়াল করেছি। সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ আমাদের দেশে এরপরে হচ্ছে 2019 সালে। 19 সালের পরে 20, 21, 22 পর্যন্ত কিন্তু ডেঙ্গুর প্রকোপ খুব একটা বেশি ছিল না। গত বছর আমাদের ডেঙ্গু আক্রান্ত সংখ্যা, ডেঙ্গুর হাসপাতালে ভর্তির সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে যত যে রেকর্ড আছে সবগুলাই কিন্তু আমাদের ভঙ্গ হয়ে গিয়েছে। তো আপনি যে প্রশ্ন করেছেন এটা এই জন্যই বলেছি যে তার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর আসলে ডেঙ্গু ভাইরাস 4 রকম আছে আসলে এখনো পর্যন্ত। তো এর আগে আমাদের দেশের ডেঙ্গুর যে 2 নম্বর ভ্যারিয়েন্ট যেটা আছে, 2 নম্বর ডেন ভাইরাস 2 বলি আমরা, ওটা দিয়ে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি ছিল। আচ্ছা, এবারকার দেখা যাচ্ছে যে 2 এর পাশাপাশি 3 এবং 3 এর প্রকোপটা একটু বেশি দেখা যাচ্ছে। যার কারণেই যখন আপনার 2 দিয়ে একবার আপনি আক্রান্ত হয়েছেন এবং এবার যদি আপনার আরো একটা ডেঙ্গু ভাইরাসের স্ট্রেন দিয়ে আক্রান্ত হন অন্য একটা 2 ছাড়া, তাহলে কিন্তু আপনার এই ডেঙ্গু মারাত্মক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ একবার আমি একটা ধরন দিয়ে আক্রান্ত হওয়ার পর যদি পরবর্তীতে অন্য একটা ধরন দিয়ে আক্রান্ত হই তাহলে আমি ঝুঁকিতে বেশি থাকব, মারাত্মক ডেঙ্গু হওয়ার ঝুঁকিতে আছেন আপনি। যেগুলো বললাম যে শক সিনড্রোম, হেমোরেজিক ফিভার হতে পারে, কিডনি লিভার, ওগুলা কিন্তু হওয়ার সম্ভাবনা আপনার বেশি। এবং এর কারণেই গত বছর আমাদের কিন্তু ডেঙ্গু অনেক বেশি হয়েছে। আমার যদি কখনো ডেন 1 দিয়ে ডেঙ্গু হয়ে যায়, আমার কি পরবর্তী আবার ডেন 1 দিয়ে হওয়ার কোনো সুযোগ আছে? সম্ভাবনা আছে কিন্তু সেটা খুব কম। আচ্ছা, সাধারণত পরের বার হলে নতুন ধরন দিয়ে, একটা ধরন দিয়ে হয় সাধারণত। এটা তাহলে আমাদেরকে আরেকটা তথ্য যে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা পুনর্বার আক্রান্ত না হয়, কারণ হলে নতুন ধরন দিয়ে হবো, আলাদা ধরন দিয়ে, তাতে আমার ঝুঁকি বেড়ে যাবে। তাই একবার ডেঙ্গু হয়ে যাওয়ার পরে আমাদের সবার আচরণগত সংশোধন আনতে হবে, সতর্ক হতে হবে মশার দংশন থেকে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডেঙ্গুর চিকিৎসা কী হবে? চিকিৎসা সংক্রান্ত ব্যাপার হচ্ছে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে এই ডেঙ্গুর সিজন যখন শুরু হয়, আমাদের দেশে আমরা ডেঙ্গু সিজন বলি মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং পিক থাকে কিন্তু জুলাই থেকে অগাস্ট পর্যন্ত, এই 2টা মাস কিন্তু পিক থাকে। তো প্রথম হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ডেঙ্গুর সিজনটাতে আমরা জ্বর হলে প্যারাসিটামল ছাড়া আর কোনো জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল ছাড়া আমরা আর কোনো ব্যথার ওষুধ খাবো না। সাথে আমরা প্রচুর তরল খাবার খাবো এবং অবশ্যই আমরা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাসায় যারা থাকবেন তাদের জন্য হচ্ছে আমি বাসার দর্শকদের জন্য আমি আসলে আপনার কাছে এই প্রশ্ন করেছি, কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি
যে জ্বর হলেই যদিও আইনে বলে যে প্রেসক্রিপশন ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক বিপণন করা যাবে না, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশের চর্চা হচ্ছে আমার পকেটে যদি পয়সা থাকে আর আমি যদি ওষুধের দোকানদারের কাছ পর্যন্ত যেতে পারি, আমি আমার পছন্দ যে কোনো একটা অ্যান্টিবায়োটিক কিনে ফেলতেই পারি, যেটা একেবারেই অনুচিত কাজ, কিন্তু এটা আমাদের দেশে হচ্ছে। এবং অনেক রোগীকেই দেখা যায় জ্বরের রোগী জ্বর হওয়া মাত্রই তারা তাদের জানা কোনো একটা অথবা ওষুধের দোকানদারের পছন্দের কোনো একটা অ্যান্টিবায়োটিক তারা 3 দিন বা 7 দিন খেয়ে তারপরে আসছেন। ডেঙ্গু জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কি? না, আপনি তো প্রথমেই বলেছি এটা ভাইরাস জ্বর, এবং ভাইরাস জ্বরে আমাদের অ্যান্টিবায়োটিকের কিন্তু কোনো ভূমিকাই নেই। আপনার ওষুধটাও বিফলে গেল, আপনার পয়সাটাও বিফলে গেল, আপনার সময়টাও কিন্তু নষ্ট হলো। এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেলে অন্য কোনো সমস্যা হতে পারে? জি, এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কিন্তু আর কাজ করবে না। 1 2 নম্বর হচ্ছে আপনার ফেল করবে, পরবর্তীতে ফেল করে যাবে, পরবর্তীতে অ্যান্টিবায়োটিকটা ফেল করবে। আচ্ছা। আর আমাদের শরীরে কিন্তু খারাপ জীবাণুর পাশাপাশি ভালো কিছু ব্যাকটেরিয়া আছে, এই অ্যান্টিবায়োটিক কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলবে, যার কারণে আমাদের কারণ ডেঙ্গু জ্বরের সময় তো শরীরে কি কোনো খারাপ ব্যাকটেরিয়া পাচ্ছে না। জি, কারণ ডেঙ্গু তো ব্যাকটেরিয়া না, ওটা তো ভাইরাস, আর ভাইরাসকে অ্যান্টিবায়োটিক মারতে পারে না, কিছুই করতে পারবে না। ফলে সে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, যার কারণে আমাদের কিন্তু অন্য আরেকটা ইনফেকশন হবে। দেখা যাবে ডায়রিয়া নিয়ে কয়েকদিন পরে পেশেন্ট আসছে আমাদের কাছে। আচ্ছা, ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া নিয়ে আসতে পারে। তাহলে কোনো মতেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। যদি অ্যান্টিবায়োটিক লাগেও সেটা চিকিৎসা, যখন আপনার হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনার একটু নিউমোনিয়ার লক্ষণ পাচ্ছি, আপনার একটু প্রস্রাব ইনফেকশনের লক্ষণ পাচ্ছি, তখন আপনাকে হয়তো বা আমরা অ্যান্টিবায়োটিক দিব। কারণ ডেঙ্গুর সাথে সাথে অন্য যে কোনো ইনফেকশন হতে পারে। যেমন গত বছর আমরা কিন্তু অনেকগুলো বাংলাদেশে অনেকগুলো হাসপাতালে রুগীতে পেয়েছি আমরা, যেটা ডেঙ্গু এবং টাইফয়েড একসাথেই হয়েছে। আমরা রুগীতে ব্লাড কালচার করেছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে দুইটা জীবাণু পাওয়া গিয়েছে এবং রুগীর ডেঙ্গু আছে। আমরা তাহলে অ্যান্টিবায়োটিক দিব ওই টাইফয়েডের চিকিৎসা। টাইফয়েড পেয়েছি তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি, এবং ডেঙ্গুর যেই লক্ষণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা আছে সেগুলো আমরা চালিয়ে গিয়েছি। অর্থাৎ ডেঙ্গুর মূল চিকিৎসা উপসর্গ ভিত্তিক, কোনো আশা মাত্র অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। আপনি আরেকটা কথা বলছিলেন, জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ সেবন করা যাবে না, কেন? কারণ আমাদের দেশে একটা জনপ্রিয় প্র্যাকটিস হচ্ছে যে জ্বর হলেই কিন্তু ফার্মেসি থেকে নিয়ে গিয়ে, যেহেতু ডেঙ্গুতে আমি প্রথমে বলেছি অনেক বেশি জ্বর আসবে, উচ্চ মাত্রায় জ্বর থাকবে, 104-5 হবে, তখন ওনারা একটা হলুদ ওষুধ পাওয়া যায়, পিঙ্ক কালার ওষুধ পাওয়া যায়, যেটা ক্লোফেনাক জাতীয় ওষুধ যেগুলো ভোল্টালিনায় পাওয়া যায় বা সাপোজিটরি আকারে পাওয়া যায়, ওনারা তাড়াতাড়ি জ্বর কমানোর জন্য ওষুধগুলো ব্যবহার করেন। এবং এই ওষুধগুলো কিন্তু আমাদের রক্তকণিকা কমিয়ে দেয়, প্লেটলেট যেটা কমিয়ে দিচ্ছেন, এবং এই ডেঙ্গুতেও তো প্লেটলেট কমে যায়, আবার ওষুধের কারণে কমে যাওয়ার কারণে কিন্তু পেশেন্টের আর্লি অ্যাবনরমাল ব্লিডিং শুরু হতে পারে। ঝুঁকিটা আমরা বাড়িয়ে দিচ্ছি, রক্তক্ষরণের ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছি পেশেন্টকে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রচুর তরল খাবার খাবে রোগী। তাহলে রোগী 2টা করে প্যারাসিটামল খাচ্ছে কিন্তু জ্বর পড়ছে না, সেক্ষেত্রে রোগীর জ্বর কমানোর জন্য আর কি করতে পারি? আমরা রোগীকে সাপোজিটরি ব্যবহার করতে পারি, আমরা রোগীকে গরম পানি দিয়ে গা মুছে দিতে পারি। আচ্ছা, আর গোসল করতে পারবে তখন? ডেঙ্গু রোগী কিন্তু স্বাভাবিক মানুষের মধ্যে গা গোসল সবকিছুই ধুতে পারবে। ডেঙ্গুতে ধরা যাক কারো প্রেশার কমে গেছে, যেটা আপনি বললেন ডেঙ্গু শক সিনড্রোম, সে তো হাসপাতালে ভর্তি হবে, সেই ক্ষেত্রে তাকে আর কি ধরনের ব্যবস্থা? তখন সে মুখে কোনো খাবার খেতে পারবে নাকি? তার রোগী যদি মুখে খাওয়ার মতো থাকে, কন্ডিশন থাকে, তাহলে অবশ্যই রোগী মুখে খাবে। সাথে আমরা কিছু স্যালাইন দিব। ইনিশিয়ালি আমরা একরকম স্যালাইন দিই, ব্লাড প্রেশার না উঠলে আমরা স্যালাইনের ধরনটা একটু পরিবর্তন করি, এবং এই রোগী যাদের ব্লাড প্রেশার উঠবে না তাদেরকে কিন্তু আমাদের একটু ব্লাড দিতে হতে পারে। তাহলে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পরেও আমরা অনেক মৃত্যু দেখেছি, সেই মৃত্যুগুলো কেন হয়? হ্যাঁ, যাদের ক্ষেত্রে কিনা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়ে যায়, যেমন আপনাকে বলেছি লিভার আক্রান্ত হয়েছে, লিভার ফেলিউর বলি আমরা, লিভার ফেলিউর হয়ে যাচ্ছে, খুব বেশি রকমের পানি চলে আসছে শরীরে, রোগী একটু দেরিতে হাসপাতালে এসেছে, অথবা হাসপাতালে আসার আগে রোগী ব্যথানাশক ওষুধ খেয়ে এসেছে, ওই রোগীগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে ব্যথার লাল বড়ি যারা খেয়েছে। আপনি যদি গত বছরের পরিসংখ্যান দেখেন, আমাদের ডিজি হেলথের অনুযায়ী 3,50,000-এর মতো রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিল, তার মধ্যে 1,700 জনের মতো পেশেন্ট কিন্তু, তাহলে তো তার আর কয়েক গুণ বেশি রোগী
যারা হাসপাতালে যায়নি, আসতে হয়নি, অন্তত 50% রোগী কিন্তু তার মানে বাসায় ছিল বলে অনেক সন্দেহ করা হচ্ছে। আক্রান্ত ছিল গত আক্রান্ত বছর। ছিল গত। ডেঙ্গু প্রতিরোধ করব কিভাবে? কারণ গত বছরে আপনি যে কথা বললেন, গত বছর তো ডেঙ্গু গ্রামেও ছড়িয়ে গেছে। গ্রামেও ছড়িয়ে পড়েছে, জি। তাহলে আগে এতদিন আমরা জানতাম ডেঙ্গু শহরাঞ্চলের রোগ, এখন তো গ্রামেও ছড়িয়ে গেছে। এটা আমি তাহলে এটা ক্ষেত্রে প্রতিরোধ অনুষ্ঠান শুরুতে এটা আমি আপনাকে বলেছি যে আমরা যেরকম বিবর্তিত হয়ে যাচ্ছি, আমাদের ভাইরাসটাও কিন্তু বিবর্তিত হয়েছে। আগে সে শুধু দিনের বেলা কামড়াতো, এখন সে রাতেও কামড়াচ্ছে। আগে এই অ্যাডিস মশার দুই রকম প্রকারভেদ ছিল, একটা গ্রামে পাওয়া যেত, একটা শহরে পাওয়া যেত। এখন দেখা যাচ্ছে যে গ্রামেও শহরেরটা পাওয়া যাচ্ছে, শহরেও গ্রামেরটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, আমাদের যে নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আমাদের বিভিন্ন ভাঙ্গা বটল বলি আমরা, আমাদের কনস্ট্রাকশন করার সময় আমাদের টায়ার, রং করার জন্য রঙের ড্রাম, চিপসের প্যাকেট, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পানি জমে থাকছে বর্ষাকাল হওয়ার পরপরই, যার কারণে এই প্রাদুর্ভাবটা আসলে দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। চিপস তো গ্রামেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যাচ্ছে এখন আসলে, এবং গ্রামেও কিন্তু এখন প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে আসলে, যার কারণে কিন্তু এটা গ্রামেও ছড়িয়ে পড়েছে, এবং গ্রামের মশাটাও শহরে চলে গিয়েছে। ইভেন শহরের মশাটা এখন গ্রামেই পাওয়া যাচ্ছে, এবং দিনে রাতে সমানভাবে সে কামড়াচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আগে কিন্তু সে বদ্ধ পানিতে ডিম পাড়তো এবং পরিষ্কার পানিতে ডিম পাড়তো, এখন কিন্তু সে ময়লা পানি, এখন সে ময়লা পানিও পছন্দ করা শুরু করেছে, যার কারণে নালায় যে পানিগুলো জমে থাকছে সেখানেও কিন্তু সে এখন খুব সহজে ডিম পাড়ছে এবং বংশবৃদ্ধি করছে, যার কারণে আমরা ডেঙ্গু অনেক বেশি পাচ্ছি। তো যেহেতু এটা কোনো চিকিৎসা আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা বলতে আসলে লক্ষণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা নেই, তাহলে এটার থেকে প্রতিকার পাওয়াটার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ যাতে মশা আমাকে দংশন না করে। প্রথম হচ্ছে আমরা চেষ্টা করব মশা যাতে বংশ বিস্তার না করতে পারে আমাদের আশেপাশে, আমরা সেভাবেই আমরা করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেটা আসলে বলতে ভুলে গিয়েছি, যে বাসার মধ্যেও কিন্তু আপনার অ্যাডিস মশা হতে পারে যদি আপনি বাসায় ফুলের টব ব্যবহার করেন। এখন প্রচুর দেখা যায় ঘরের মধ্যে প্ল্যান্ট মানুষজন রাখছে, ছোট ছোট গাছ রাখছে, যেগুলো পানি দিচ্ছেন, অ্যাকোরিয়াম রাখছেন আপনি, এগুলো অবশ্যই আপনাকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু পানিগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময়ের যে চলমান যে স্বাস্থ্য সমস্যা আমাদের ডেঙ্গু জ্বর, বর্ষাকালের সমস্যা, সেটা নিয়ে আপনি আপনার অনেক মূল্যবান তথ্য আমাদের দিলেন দর্শকদের। তা থেকে আমি বিশ্বাস করি তাদের অবশ্যই উপকার হবে, এবং তারা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার তাদের তরফ থেকে যেটুকু সচেতনতার প্রয়োজন সেটা তারা প্রদর্শন করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্ট ডক্টর জাভেদ মেহেদী হাসানের কাছ থেকে বর্ষাকালীন যে স্বাস্থ্য সমস্যা আমাদের দেশের ডেঙ্গু জ্বর, তার সম্বন্ধে বিস্তারিত জানলাম। এবং আমরা জানলাম যে ডেঙ্গু জ্বরের বিভিন্ন ধরন আছে, সেগুলো চিকিৎসকরা ঠিক করবেন, কিন্তু রোগী হিসেবে বা রোগীর স্বজন হিসেবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যাব, এবং চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমরা অপ্রয়োজনীয় কোনো অ্যান্টিবায়োটিক তো খাবো না, নাম্বার 1। এছাড়া আমরা জ্বরকে খুব তাড়াতাড়ি কমানোর জন্য আমরা যে ব্যথানাশক যে ট্যাবলেটগুলো আছে, অর্থাৎ ক্লোফেনাক, ভোল্টারিন জাতীয় যে ওষুধগুলো আছে, বা ইনফ্লাম জাতীয় যে ওষুধগুলো আছে, ইন্ডোমেথাসিন জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলো কোনো মতেই আমরা সেবন করব না। কারণ এতে হয়তো জল তাড়াতাড়ি নামতে পারে, কিন্তু ডেঙ্গুর যে ঝুঁকি, প্লাটলেট কমে যাওয়া, এই ওষুধগুলোর কারণে আরও দ্রুত প্লাটলেটের সংখ্যা কমে গিয়ে মারাত্মক জীবন সংশয়কারী ঝুঁকি তৈরি করতে পারে। বাচ্চার আশেপাশে কোথাও আমরা পানি জমে থাকতে দিব না, বৃষ্টি হলে যে পানিটা জমবে সেটা আমরা যেন দ্রুত সেটাকে ফেলে দিই, তাহলে মশা প্রজননের সুযোগ কম পাবে, তাহলে আপনি দংশিত হওয়ার আশঙ্কাও কম থাকবেন, ডেঙ্গু থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। সবাই